নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন চট্টোপাধ্যায়। স্মরণকালের মধ্যে কলকাতায় এরকম গরম পড়েছে বলে আমার তো মনে হয় না। বাড়ির ভিতরে আছি, তাও টিকতে পারছি না। 40 ডিগ্রি কলকাতা ছুঁয়ে গেছে, ভয় দেখানো হচ্ছে 42 ডিগ্রি হতে পারে। আর এই উত্তাপের মধ্যেই জমে উঠেছে রাজ্যের ভোটের প্রচার। দেখুন, এই যে তাপদাহ যা আমাদের প্রতিনিয়ত দগ্ধ করছে, দারুণ অগ্নিবাণেরে হৃদয় তৃষায় হানেরে, এটা যতটা না প্রকৃতির রোষ, তার চেয়ে অনেক বেশি ম্যানমেড, অর্থাৎ আমরাই এর জন্য দায়ী। এখন এই যে প্রচার চলছে গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে, তাতে এই রকম একটা অস্তিত্বের সংকটের প্রশ্ন যার সঙ্গে জড়িত, তা নিয়ে কেউ কোথাও কোনো আলোচনা করছে বলে আপনারা শুনেছেন? পশ্চিমবঙ্গ তো বাদ দিলাম, এখানে খেউড়ের রাজনীতি ছাড়া আর কিছু হয় না। গোটা দেশ জুড়ে কেউ এই যে হিটওয়েভ, যে হিটওয়েভটা এখন বছরের পর বছর মানুষের কাছে একটা অসহনীয় বিন্দুতে এসে পৌঁছচ্ছে, সেটাকে থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায়, কি করে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখা যায়, জলবায়ু পরিবর্তনের এই বিপদ, সবুজ নিধনের বিপদ, জল বোঝানোর বিপদ আমাদেরকে কিভাবে আমাদের অস্তিত্বকে ধীরে 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 পঙ্গু করে দিচ্ছে, তা নিয়ে কেউ কোথাও আলোচনা করছে কি? করছে না। বিশ্বাস করুন, গতকাল রাত্রির থেকে আজকে দুপুর পর্যন্ত আমার কাছে অন্তত 10টা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে একই লিঙ্ক বহন করে। সেটা হলো, গতকাল মুর্শিদাবাদে হরিহর পাড়ায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মুখ ফসকে একটি বকারান্ত অপশব্দ ব্যবহার করেছেন। এখন একথা ঠিক যে বকারান্ত অপশব্দগুলি মুখ্যমন্ত্রীর খুব প্রিয় এবং তিনি যখন যেভাবে পারেন টুক করে একবার ব্যবহার করে দেন। তবে উত্তরবঙ্গে যখন বকারান্ত একটি শব্দ বলেছিলেন, তখন তিনি দুঃখ প্রকাশ করেছিলেন তৎক্ষণাৎ, কিন্তু হরিহর পাড়ার জন্য তিনি এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেছেন বলে আমার মনে হয় না। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া, আমার যে ছোট ছোট ইউটিউব ভাই বোনেরা আছে, তারা তো পেয়ে গেছে একটা জবরদস্ত ইস্যু। ছি 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 ছি, মুখ্যমন্ত্রীর মুখে এরকম একটা কথা! আমাদের তা একজন মহিলা মুখ্যমন্ত্রী কোন লজ্জায় এই ধরনের শব্দ, তাও প্রকাশ্য জনসভায় ব্যবহার করতে পারেন? এই কথাটার মানে কি? মুখ্যমন্ত্রী যদি পুরুষ হতেন তাহলে তার মুখে কি এই কথাটা মানাতো? সুতরাং কেউ মহিলা বলে বিশেষ করে তাকে চিহ্নিত করে তার মুখে অপশব্দ শুনবো না, এই কথা বলার পিছনে এক ধরনের আমার মনে হয় যে একটা মেল শভিনিজম আছে। আমি তা মনে করি না। কেননা অনেকের কাছে এটা বিস্ময়ের ব্যাপার হলেও যারা আমাদের মুখ্যমন্ত্রীকে ঘনিষ্ঠভাবে চেনেন, তারা জানেন যে তিনি 150 বই লিখে থাকতে পারেন। পশ্চিমবঙ্গের রাজ্য একাডেমি তাকে শ্রেষ্ঠ কবি বলে পুরস্কার দিয়ে থাকতে পারে। তাবড় তাবড় শিক্ষিত কবি, শিল্পী, চিত্রকরেরা তার আঁচলের তলায় লুটিয়ে থাকতে পারেন। কিন্তু এই যে শব্দকোষ তিনি ব্যবহার করেন অন্তরালে, সে সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা সকলেই জানেন যে এই লব্জতে কথা বলতেই তিনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন। যখন প্রকাশ্যে আসেন তখন তিনি অন্য মূর্তি ধারণ করেন বটে, কিন্তু মানুষ তো কখনো কখনো স্লিপ করে, আর যেটা স্বভাব যায় না মোলে বলে একটা কথা আছে, সেটা তো বেরিয়ে পড়বেই। সুতরাং মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেটা হচ্ছে। আমি তাই নিয়ে কোনো রকম হইহট্টগোল করার পক্ষপাতই নই। তার কারণ, উই গেট দ্য গভর্নমেন্ট উই ডিজার্ভ, উই হ্যাভ গট দ্য চিফ মিনিস্টার উই ডিজার্ভ, অ্যান্ড লেট আস নট ব্লেম হার ফর এনিথিং, লেট আস ব্লেম আওয়ারসেলভস। এখন থেকে আমাদের এটাকেই ধরে নিতে হবে,
সুতরাং আপনাদের যদি এরপরেও চৈতন্যোদয় না হয়, আবার যদি কাঁধে করে এই দলটাকেই আপনারা ক্ষমতায় বসান, তাহলে বসাবেন। গণতন্ত্রে তো ইট ইজ এ কোয়েশ্চেন অফ নাম্বারস, যার নাম্বার বেশি হবে সে যাবে। আমি তার মধ্যে যাচ্ছি না। এই গরমের সঙ্গে পাল্লা দিয়ে একদিকে দেখলাম তৃণমূল কংগ্রেসের সেনাপতি হঠাৎ ইটাহারে না কোথায় একটা বাসের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিতে গিয়ে বেশ এক প্রস্ত হিন্দি বলে গেলেন, এবং তাতে বললেন যে দিল্লির কুকুর হয়ে থাকার চাইতে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার হওয়া ভালো। দিল্লির কাছে মাথা ঝোঁকানোর বদলে মাথা উঁচিয়ে লড়াই করা ভালো, এবং মাথা উঁচিয়ে লড়াই করে তারা নাকি জিতবেন, এবং 26 তারিখ যে দ্বিতীয় দফার ভোট হতে চলেছে সেখানে তৃণমূল সার্জিক্যাল স্ট্রাইক করবে। ভাবা যায়? সার্জিক্যাল স্ট্রাইক। এবং তিনি একথাও বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোনো প্রকল্প নাকি ভারতবর্ষে কোনো রাজ্যে কোনো বিজেপি সরকার কখনো ইমপ্লিমেন্ট করেইনি। দেখুন, আমি এই নাদানদের অজ্ঞতা, অনভিজ্ঞতা, অশিক্ষা নিয়ে বেশি মন্তব্যও করতে চাই না। এই সেদিনই মধ্যপ্রদেশে ভোট হয়ে গেল। লাডলি বাহেন যোজনা শিবরাজ সিং চৌহান যেটা করে এত বিপুল সমর্থন পেলেন মধ্যপ্রদেশে বসবাসকারী মহিলাদের, সেই যোজনা তাহলে কি? আর শেষ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে এসে যদি লোকসভা ভোটের প্রচার থাকে, তাহলে বুঝতে হবে যে সেই রাজনৈতিক দলের রাজনীতি কতটা দেউলিয়া হয়ে পড়েছে। কে জানতে চাইছে যে তার লক্ষ্মীর ভাণ্ডার থাকবে কি থাকবে না? স্বাস্থ্যশ্রী, রূপশ্রী, হতশ্রী, কুশ্রী, বিশ্রী, এইসব প্রকল্প থাকবে কি থাকবে না, এটা কি তার লড়াই? লড়াইটা দিল্লি দখলের। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার বেগ ওঠে, তখন তো তার কোনো কথাবার্তার ছিঁড়িছাড় থাকে না। তিনি মালদায় গিয়ে মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্তে জোরে জোরে হাঁটতে হাঁটতে বলছেন, দিল্লিতে সরকার আমরাই করব, আমরাই সরকার করব দিল্লিতে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো ইন্ডিয়া জোট বলে কিছু নেই। আপনারা যদি সিপিএম এবং কংগ্রেসকে ভোট দেন, সেটা হবে বিজেপিকে ভোট দেওয়ারই সামিল। এত সবিরোধ নিয়ে এত উল্টো পাল্টা কথা তিনি বলে যাচ্ছেন। ভালোই করছেন, বলছেন। আমার খালি মনে হয় যে আমি বাড়ি বসে বা আপনারা বাড়িতে বসে এই যে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন, এই পলিটিশিয়ানদের গায়ের চামড়া কি দিয়ে তৈরি? তারা তো এই অন্তত আর কিছু না পারুক, গরমকালে তারা করেনটা কি? এদের কাছে স্বাস্থ্যের টিপস নেওয়াই সবচেয়ে জরুরি, যে হাউ ডু ইউ সার্ভাইভ দিস স্কচিং হিট। তাতে বরঞ্চ মিডিয়ার পক্ষে একটা ভালো স্টোরি হলেও হতে পারে। আর এই সবের মধ্যে চতুর্দিকে একদিকে ভাইপো, একদিকে পিসির হুঙ্কারের মধ্যে শুভেন্দু অধিকারীও হঠাৎ অনেক দিনের পুরনো অভ্যাসটা আরেকবার ঝালিয়ে নিয়ে বললেন যে আগামীকাল রবিবার, তারপর যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহেরতেই শুরুর দিকেই এমন বিস্ফোরণ ঘটবে নাকি যে একেবারে তৃণমূল কংগ্রেস ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দেখুন, শুভেন্দুর প্রতিশ্রুতি রাখালের গল্পের মতো। যখন পালে বাঘ পড়বে, সত্যিই পড়বে, তখন রাখালকে কেউ বিশ্বাস করবে না। শুভেন্দুরও এখন এই একটি বিশেষ প্রতিশ্রুতি দানের ক্ষেত্রে বাংলার মানুষের কাছে ওই গল্পের রাখালের যা মর্যাদা, তাই তিনি পাচ্ছেন। এতৎসত্ত্বেও শুভেন্দু যেটা বলেছেন সেটা একেবারে আমি উড়িয়ে দিতে পারছি না, দুটো কারণে। একটা কারণ, আগামী সপ্তাহের গোড়ার দিকেই দেবাংশু বসাকের বেঞ্চ এসএসসির একটা খুব বড় অংশের চাকরি থাকবে কি থাকবে না, হাজার হাজার ছেলেমেয়ের, তার ভাগ্য
নির্ধারিত হতে চলেছে। এবং একবার যদি দেবাংশু বসাকের আদেশে এদের চাকরি চলে যাওয়ার কথা বলা হয়, তাহলে কিন্তু তার অনুরণন সমাজে পড়তে বাধ্য। কেননা এক লপ্তে এত হাজার হাজার ছেলেপিলের চাকরি চলে গেলে কাগজে কলমে তারা হয়তো আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্ট আর তাদের সেই আবেদন গ্রাহ্য করবে বলেই আমার মনে হয় না। তার কারণ সুপ্রিম কোর্টই দেবাংশু বসাকের এই বেঞ্চকে দায়িত্ব দিয়েছে সব পক্ষের কথাবার্তা শুনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। সুতরাং হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চটি হ্যাজ দ্য ম্যান্ডেট অফ দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড। সুতরাং তারা যা রায় দেবে ধরে নিতে হবে সেটাই চূড়ান্ত। কিন্তু হাজার হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেলে কি তৃণমূল কংগ্রেসের ভিতরে কোনো বিস্ফোরণ সুলভ প্রতিক্রিয়া হবে? যে দল হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎকে 12টা বাজিয়ে দিয়েছে, টাকার বিনিময়ে লোককে চাকরি দিয়েছে, সাদা খাতা জমা দেওয়া পরীক্ষার্থীরা সব চাকরি পেয়ে বসে আছে, এই তাদের দল কি কয়েক হাজার ছেলে মেয়ের বেচারাদের দুর্ভাগ্য নেমে এলে তার সঙ্গে দল খুব ক্ষতিগ্রস্ত হবে? ব্যালটে হয়তো সামান্য একটু হলেও হতে পারে, কিন্তু আমার মনে হয় না শুভেন্দু সেই দিকে ইঙ্গিত করছেন। তাহলে যেদিকে ইঙ্গিত তিনি করছেন বলে মনে হয়, সেটা আপনিও জানেন, আমিও জানি, সেটা হলো কালীঘাটের কাকু বহুদিন সুপ্তি শয়নে থাকার পরে ইডি আবার শোনা যাচ্ছে নাকি নড়ে চড়ে বসেছে। নড়ে চড়ে যদি বসে এবং নড়ে চড়ে বসে তারা বলছে যে হায়দ্রাবাদ থেকে কাকুর যে কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনা ফলাফল তারা জেনে গেছেন এবং যার সঙ্গে কাকুর কথাবার্তা হয়েছে সেটা ম্যাচ করে গেছে। এই প্রশ্নটা আমার ধারণা এই রহস্যে এই প্রথম আমার বাংলার দু একজন সাহসী সাংবাদিক যেদিন এই খবরটা রাষ্ট্র হলো, সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাঁটের সঙ্গে জবাব দিলেন, যার কার সঙ্গে কথা হচ্ছিল তাকে কি ইডি অ্যারেস্ট করেছে? মানে কালীঘাটের কাকু এইসব চাকরি বাকরি দেনা পাওনা নিয়ে যার বা যাদের সঙ্গে কথাবার্তা বলেছেন তাদের কাউকে তো অ্যারেস্ট করা হয়নি। অতএব প্রশ্ন হচ্ছে, তিনি কি প্রকারান্তরে নিজের কথাই বলতে চাইলেন, নাকি অন্য কারো কথা যেটা তার কাছে খবর আছে আমাদের কারুর কাছে নেই? দেখুন, এখন ব্যাপারটা যেখানে পৌঁছে গেছে তাতে স্বতঃপ্রণোদিত হয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিছু করবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রতিশ্রুতিবদ্ধ। এই যে সিএফএসএল এর রিপোর্টটি এসেছে, সেই রিপোর্টটি তারা পরবর্তী যে শুনানির দিন ধার্য হয়েছে সেটা ঠিক কবে এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আগামী সপ্তাহেই সম্ভবত সেখানে তারা জমা করবেন। এমন হতে পারে আদালতের আদেশ কার্যকর করতে গিয়ে যে সিদ্ধান্তের জন্য এতদিন ধরে বঙ্গবাসী চাতক পাখির মতো অপেক্ষা করছেন, হয়তো সেই সিদ্ধান্ত আদালত দ্বারা অনুমোদিত হয়ে আসলেও আসতে পারে। তবু আমি বলবো যে দেখুন, এ বড্ড ঠগের বাড়ির ভোজ। না আচানো পর্যন্ত দয়া করে কেউ এসব বিশ্বাসই করবেন না। শুভেন্দু অধিকারী বলেছেন, আগেও বলেছেন, কিচ্ছু হয়নি, এবারও বলেছেন, এবারও যদি কিছু না হয় তাতেও আশ্চর্য হবেন না। কেননা
অভিজ্ঞতা থেকে আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে যে কাপ আর ওষ্ঠের মধ্যে একটা অদৃশ্য দৈর্ঘ্য রচিত হয়ে গেছে, যেটা কিছুতেই সমান সমান হচ্ছে না। দেখা যাক, কাল রবিবার, পরশুই শুরু হবে নতুন সপ্তাহ, কী বিস্ফোরণ হয়। আশা করি এমন কোনো বিস্ফোরণ হবে না যাতে এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা আরও বেড়ে যাবে, কেননা সেটা হবে চরম 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 অনিষ্টকারী একটা ব্যাপার। সে যাই হোক, ভালো থাকবেন এই গরমে যতটুকু ভালো থাকা যায়। আর বাইরে বেরোলে টেরোলে অনেক টিপস আপনারা পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ায়। অনেক পণ্ডিত অনেক রকমভাবে বলছেন যে এই গরমে বেঁচে থাকার জন্য কী কী করণীয়, দয়া করে সেগুলো করবেন। এইটুকু বলে আজকের মতো বক্তব্য শেষ করছি। নমস্কার।